অনেক দিন আগের কথা। কুসুমপুর নামের সুন্দর একটি গ্রাম ছিল। এই গ্রামের মানুষগুলো ছিল বেশ ধার্মিক ও সৎ। তারা জীবন জীবিকায় বেশ সুখী ও শান্তিময় জীবনযাপন করত। তাদের এলাকায় কখনো কোনো বড় ধরনের অপরাধ হতো না। এই গ্রামের মানুষদের মধ্যে ছিল বেশ একতা। তাদের একতার জন্য গ্রামে অপরাধ একেবারেই ছিল না বললেই চলে। গ্রামটি ছিল রূপকথার ছবির মতো সুন্দর। এই গ্রামে যারাই বেড়ানোর জন্য আসতো তাদের কাছে এই গ্রামটিকে স্বর্গপুরী মনে হতো। পরন্তু বিকেলে যখন সূর্য সোনালি আভা ছড়িয়ে দিত তখন গ্রামটিকে ঠিক স্বর্গের মতো সুন্দর লাগতো। হঠাৎ একদিন এই সুন্দর গ্রামে ঘটে যায় এক লোমহর্ষক দুঃখজনক ঘটনা। এরপর থেকে এই গ্রামে সন্ধ্যা নামলেই, রাত হলেই নিশি অন্ধকারে অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করে রাত্রিকালের পরিবেশ। রাত নিশি হলেই এক ভয়ঙ্কর ভয় এই গ্রামের মানুষকে আচ্ছন্ন করে ফেলত। কুসুমের মতো কোমল এই কুসুমপুর গ্রামটি তখন দিনের বেলায় খুব সুন্দর থাকলেও রাতের বেলায় হয়ে উঠত ভয়ঙ্কর এক উপত্যকা। রাতের গভীরতা বাড়লেই কুসুমপুরের সব মানুষ ঘরবন্দি হয়ে পড়ত। রাতুলের খালাবাড়ি এই গ্রামে। তাই রাতুল একদিন রওনা হয় তার খালার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাতুল তার খালার গ্রামের বাড়ি কুসুমপুরে এসে লোকমুখে শুনতে পায় গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল বড় নদী আছে। নদীর নামটি হল কোমলমতি। এই কোমলমতি নদীটি অন্য গ্রাম থেকে এই কুসুমপুর গ্রামের শেষ সীমানাকে বিচ্ছিন্ন করেছে। এই কোমলমতি নদীর পাড়ে ছিল একটি পুরনো প্রাসাদ। এই প্রাসাদের সাথেই জড়িয়ে আছে এক অমিত রহস্য। জানা যায় কোমলমতি নদীর ধারেই এই পুরনো প্রাসাদের মালিকই ছিলেন পুরো কুসুমপুর গ্রামের গ্রাম প্রধান। তার নাম ছিল রহিম ব্যাপারী। তিনি ছিলেন খুবই সৎ, নিষ্ঠাবান, ধার্মিক ও সম্ভ্রান্ত একজন মানুষ। তিনি এই কুসুমপুর গ্রামের সকল মানুষের বিপদে আপদে এগিয়ে আসতেন। রহিম ব্যাপারী তিনি তার স্ত্রী ও সন্তান নিয়েই সুখেই দিন কাটাতেন ওই বিশাল প্রাসাদে। তার প্রাসাদটি ছিল অনেকটা আগের দিনের রাজাদের রাজপ্রাসাদের আদলে তৈরি। ফলে এই গ্রামের কেউ বিপদে পড়লে সবাই রহিম ব্যাপারীর সালিশের ঘরে চলে আসতেন। রহিম ব্যাপারীও তার সাধ্যমতো গ্রামের সবাইকে সহযোগিতা ও উপকার করতেন। সেজন্য গ্রামের সকলে তার কথা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু হঠাৎ একদিন রহিম ব্যাপারের প্রাসাদে ঘটে যায় মারাত্মক এক লোমহর্ষক ঘটনা। এক রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় রহিম ব্যাপারী ও তার সন্তান। এরপর সকালে গ্রামের লোকেরা এসে ব্যাপারীর প্রাসাদের সালিশের রুমের ছাদ থেকে রহিম ব্যাপারীর স্ত্রী জুলেখার লাশ খুঁজে পায়। গ্রামবাসীরা জুলেখার লাশ মাটি দেওয়ার পর সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও রহিম ব্যাপারী ও তার সন্তানের কোনো হদিস পাওয়া যায়নি।
গ্রামবাসীরা ধারণা করে রহিম ব্যাপারী ও তার সন্তানকে কেউ গুম করে ফেলেছে। এই ট্র্যাজেডি ঘটার পর থেকে গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায় এবং রাত নামলে ঘরবন্দি হয়ে যায়। ব্যাপারীর প্রাসাদে ওই দিন কি ঘটেছিল তা আজও কেউ জানতে পারেনি। কিন্তু ওই ঘটনার পর থেকে রাত হলে কুসুমপুর গ্রামের ওই ব্যাপারী প্রাসাদে এক মানবীর ছায়া দেখা যায়। আবার সেই ছায়ার আর্তনাদের চিৎকারও শুনতে পায় কুসুমপুরবাসী। প্রতি রাতেই ঘটে এমন ঘটনা, তাই গ্রামবাসীরা ভয়ে ওই ব্যাপারী প্রাসাদের দিকে যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। ফলে সুখী সুন্দর গ্রাম কুসুমপুর দিনের আলোয় মোহিত থাকলেও রাতের আধারে হয়ে ওঠে ভয়ঙ্কর উপত্যকা। রাতুল এই ঘটনা লোকমুখে শুনে স্থির করে যে যেভাবেই হোক ওই ব্যাপারী প্রাসাদে যাবে এবং কি রাতের বেলায় যাবে। রাতুল ভালো করেই জানে তার খালা তাকে কখনো ওই ব্যাপারী প্রাসাদে যেতে দেবে না। তাই রাতুল তার খালাকে না জানিয়ে এক রাতে পরিকল্পনা করে সে যাবেই ওই ভুতুরে প্রাসাদে। যদিও ওই মর্মান্তিক ঘটনার পর থেকে ওই ভুতুরে প্রাসাদে গ্রামের কেউই রাতের বেলা তো যাওয়া দূরের কথা, দিনের বেলাতেও ওখানে কেউ যাওয়ার সাহস করে না। কারণ গ্রামবাসীদের সবাই জানে রাত নামলেই ওই ভুতুরে প্রাসাদ থেকে নারী কণ্ঠের মায়া কান্নার আওয়াজ আর আর্তনাদ ভেসে আসে। সূর্যমামা ডুবে যাওয়ার পর রাতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 7টা বাজে প্রায়। সে অপেক্ষায় রইল কখন তার খালার বাড়ির লোকজনেরা ঘুমিয়ে পড়বে। তার খালার বাড়ির লোকজনেরা ঘুমিয়ে পড়লেই সে চুপি চুপি দরজা খুলে ভুতুরে প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ঘড়ির কাঁটায় যখন রাত 8টা বাজল তখন রাতুল খেয়াল করল তার খালার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এই গ্রামের নিস্তব্ধতা দেখে রাতুলের মনে হলো এখন যেন রাত 8টা নয় বরং রাত 2টা বেজে চলেছে। কারণ এই গ্রামে সন্ধ্যা নামলেই একেবারে শুনশান নীরবতা নেমে আসে। সন্ধ্যার পরেই এই গ্রামের মেঠোপথ থেকে গ্রামের বাজার পর্যন্ত লোকশূন্য হয়ে পড়ে। ফলে এমনিতেই এক ধরনের ভয়াবহ নীরবতা গ্রাস করে নেয় এই মায়াময় গ্রামকে। তাই সবাই সন্ধ্যা হলেই গভীর নিদ্রায় চলে যায়। রাতুল অনেকক্ষণ অপেক্ষা করল। এরপর সে বুঝতে পারল তার খালার বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়েছে। তাই সে কাউকে না জানিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। আর তার খালার বাড়ি থেকে বের হয়ে গ্রামের মেঠো পথে নামল। এই মুহূর্তে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তাই সে তার পকেট থেকে টর্চ বের করে টর্চের অল্প অল্প আলোতে পথ চলতে লাগল। রাতুল টর্চের পাশাপাশি দিয়াশলাইও এনেছে পকেটে করে। রাতুল ভুতুরে কোনো অভিযানে গেলে সব সময় দিয়াশলাই, টর্চ, দড়ি ইত্যাদি জিনিস সঙ্গে রাখে।
কারণ বলা তো যায় না বিপদে কোন জিনিস কখন কাজে লাগে। গ্রামের এই নিস্তব্ধতা দেখে রাতুলের কাছে মনে হলো এই গ্রামে কোনো মানুষের অস্তিত্ব নেই। এই মুহূর্তে রাতুলের কানে শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। রাতুল এক মনে সাহস নিয়ে ব্যাপারী প্রাসাদের উদ্দেশ্যে চলল। হঠাৎ রাতুলের মনে হলো পেছন থেকে কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু পেছনে ফিরে দেখল চারদিকে আসলে কেউই নেই। রাতুল ভূতটুত তেমন একটা ভয় পায় না। রাতের আবহাওয়াটা অনেকটা স্নিগ্ধ হলেও রাতুল হাঁটতে হাঁটতে ঘেমে যাচ্ছে। রাতুল ঘাম মুছতে মুছতে ভুতুরে প্রাসাদের প্রায় কাছাকাছি চলে এসেছে। তারপর আবার তার মনে হলো কে জানি তাকে পেছন থেকে আবারও অনুসরণ করছে। এবার সে তার পেছন দিকে ফিরে তাকালো। সে এবারও কাউকে দেখতে পেল না, কিন্তু দূর থেকে হঠাৎ সে একটি নারী চিৎকার শুনতে পেল। রাতুল এই চিৎকার শুনে থমকে দাঁড়ালো। তার গা শিউরে উঠল। চিৎকারটি ব্যাপারী প্রাসাদ থেকেই আসলো বলে মনে হয় রাতুলের কাছে। রাতুল ভয়ে ভয়ে কয়েক পা এগিয়ে গেল। জঙ্গলের ভেতর দিয়ে যখন রাতুল কয়েকটি গাছ পেরোলো, তখনই ব্যাপারী প্রাসাদের গেটটি তার চোখে পড়ল। বিশাল এক প্রাসাদ, অনেকটা আগের দিনের রাজাদের প্রাসাদের মতো। প্রাসাদের ভবনগুলোতে দারুণ সব কারুকাজ। টর্চের ক্ষুদ্র আলো ফেলে রাতুল মুগ্ধ হয়ে দেখছে। তার ভয় কেটে গেছে এখন এই কারুকাজ দেখে। কিন্তু পরক্ষণে আবারও এক নারীর আর্তনাদ শুনতে পেল সে। তার ধারণা প্রাসাদের ভবনের ছাদ থেকেই আওয়াজটা এলো। বিশাল রাজকীয় গেট পেরিয়ে প্রাসাদের ভেতরে ঢুকল রাতুল। খুটখুটে অন্ধকার, টর্চ জ্বালানো সে। প্রাসাদের ভেতরে বিশাল এক উঠান চোখে পড়ল রাতুলের। নিজের মতো করে বানিয়ে নেওয়া হয়েছে উঠানটি। এক নজর দেখেই বোঝা গেল প্রাসাদের উঠান পেরিয়ে প্রথম ভবনে ঢোকার পথে বিশাল এক দরজা। সেই দরজার সঙ্গে লাগানো দেয়ালের ডান পাশেই রয়েছে কারুকাজ করা একটি কাচের জানালা। সেই কাচের জানালা থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ আর রহস্যময় আলো বের হচ্ছিল। বাইরে গাঢ় অন্ধকার আর অদ্ভুতভাবে চলা বাতাসের কারণে ভবনের দিকে এগুতে রাতুলের শরীর কিছুটা হিম হিম করছিল। কারণ রাতুল ভূত ভয় না পেলেও এখন তার ভেতরে ভূতের ভয় ঢুকে গেছে। সে মনে মনে আয়াতুল কুরসি পড়ে নিল। রাতুল ভবনের সদর দরজা দিয়ে ঢুকতে যাবে, ঠিক ওই সময় ভবনের বিশাল দরজার কপাট ধীরে ধীরে খুলে গেল। দরজা খোলার শব্দে রাতুল চমকে উঠল। টর্চ জেলে ভেতরে ঢুকেই রাতুল বুঝল এটি বিশাল একটি হলরুম। হলরুমে ধুলো মাখায় পড়ে আছে অনেক আগের দিনের কিছু খানদানি জিনিসপত্র। রাজকীয় সোফাগুলো ধুলো পড়ে জরাজীর্ণ হয়ে গেছে। হলরুমের চারিপাশে টর্চের আলো ফেলার পর রাতুলের চোখে পড়ল হলরুমের ভেতরে একটি মসৃণ সিঁড়ি। এই সিঁড়িটি একেবারে দোতলায় উঠে গেছে। তার মনে হলো
এই সিঁড়ি দিয়ে কেউ এখনো ওঠানামা করে। এই কথা ভাবতেই রাতুল আবারও নারী কণ্ঠের মায়া কান্নার শব্দ শুনতে পেল। রাতুলের মনে হলো এই ভবনের ওপরতলা থেকেই কান্নার শব্দটি আসছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই রাতুল দেখতে পেল বিশাল আরেকটি রুম। সম্ভবত এটি সালিশি রুম। সালিশি রুমের এক কোণায় আরেকটি খোলা দরজা দিয়ে আরেকটি রুম দেখা গেল। টর্চের আলোয় ওই রুমের দরজার ফাঁক গলে রাতুলের চোখ পড়ল একটি পুরানো পিয়ানো, সোনালি গালিচা আর একটি বড় আয়না। রাতুল গুটি গুটি পায়ে সালিশি রুম পেরিয়ে তার পাশের রুমে প্রবেশ করল। এবার সে পিয়ানো আর সোনালি গালিচার পাশ কাটিয়ে সেই অদ্ভুত আয়নার সামনে গিয়ে টর্চ জ্বালল। আর তখনই শিরদাঁড়ার মতো ঘটনা ঘটল। সেই আয়নার ভেতরে ভেসে উঠল রক্তাক্ত আহত এক সুন্দরী নারী। রাতুলকে দেখেই সেই রক্তাক্ত নারী বলে উঠল, এখানে কেন এসেছিস? আমাকে নষ্ট করে তোদের কি আফসোস মেটেনি? আমাকে তোরা খুব লেখেছিস, আমি তোদেরকে ছাড়বো না। রাতুল এই দৃশ্য দেখে নির্বাক হয়ে গেল। এমন আচমকা ঘটনায় রাতুল অনেক ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। চুপ কর শয়তান! ধমক দিয়ে রাতুলকে থামিয়ে দিয়ে আয়নার ভেতরে আহত নারী আবারও ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কি বললি? তোদেরকে আমি ভুল বুঝবো? অট্টহাসি দিল সেই নারী কণ্ঠী প্রেতাত্মা। আমার স্বামী সন্তানকে কোথায় নিয়ে লুকিয়েছিস বল? বল! তোরা আমার স্বামী পুত্রকে নিয়ে জিম্মি করে নিয়ে গেলি আর আর আমাকে নষ্ট করে খুঁচিয়ে খুঁচিয়ে মারলি। এই গ্রামবাসীকে আমার স্বামী এত এত উপকার করেছে, অথচ এই গ্রামবাসীও আমাদের রক্ষা করতে এলো না। আসবে কি করে? আসবে কি করে তোরা মুখোশধারী দল? যখন এই গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন আমার বাড়িতে নিশিরাতে এসে তোরা হানা দিয়েছিলি। তাই কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তোরা বলেছিলি তোরা রঘু ডাকাতের দল, তোদেরকে তো সোনা দানা হীরা মুক্তা টাকা পয়সা যা আছে সব দিয়েছিলাম। তোরা কেন এমন করলি? আমার স্বামীকে আমার সন্তানকে তোরা ধরে নিয়ে গেলি আর আমাকে নষ্ট করে মেরে ফেলে গেলি সালিশি রুমের ছাদে। আমি তোদের জন্যই আজ প্রেতাত্মা হয়ে গেছি। আমি তোদের কাউকে ছাড়বো না। এই কথা বলে মায়া কান্না করতে করতে আর অট্ট চিৎকার দিয়ে আয়নার ভেতর থেকে হঠাৎ উধাও হয়ে গেল সেই রক্তাক্ত আহত নারীর প্রেতাত্মা। এই দৃশ্য দেখার পর রাতুল অনেকটা নির্বাক হয়ে গেল। রাতুল এবার বুঝতে পারল আসলে কি ঘটেছিল ওই দিন এই ব্যাপারী প্রাসাদে। রাতুল যেহেতু
এই গ্রামের কেউ না, তাই রাতুলকে আগন্তুক ভেবে ডাকাত দলের সদস্য ভেবেছিল এই নারী প্রেতাত্মা। তাই এই নারী প্রেতাত্মা আয়নায় ভেসে উঠে রাতুলকে দেখে ক্ষোভ প্রকাশ করল। প্রেতাত্মার এই ক্ষোভ প্রকাশের ফলে রাতুলের কাছে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তবে রাতুলের মনে মনে প্রশ্ন জাগল, প্রেতাত্মা যদি আমাকে রঘু ডাকাতের সদস্যই ভেবে থাকে, তাহলে আমার কোনো ক্ষতি করল না কেন? এই কথা ভাবতে ভাবতেই রাতুলের মনে পড়ল, আরে আমি তো এখানে আসার সময় আয়াতুল কুরসি পড়ে এসেছি। আর তাছাড়া আলো যেখানে থাকে সেখানে প্রেতরা বেশিক্ষণ থাকে না। এছাড়া তার কাছে দিয়াশলাইও ছিল, আর ভূত প্রেতনীরা দিয়াশলায়ে থাকা বারুদকেও খুব ভয় পায়। তাই রাতুলের মনে হলো আয়াতুল কুরসি, টর্চ লাইটের আলো আর দিয়াশলাইয়ের কারণেই আজ সে বড় বিপদ থেকে বেঁচে গেল।